ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেশন শেয়ার করব। সেটা হলো এসএসসির গ্রুপ সির প্র্যাকটিস সেট। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি যে আমি এই চ্যানেলে বর্তমানে এসএসসির গ্রুপ সির প্র্যাকটিস সেট শেয়ার করছি। আমি নিজেও একজন স্টুডেন্ট, অনেক বছরের আমার অভিজ্ঞতা রয়েছে এই কম্পিটিটিভ ফিল্ডে। তো আমি কি করি, প্র্যাকটিস সেটগুলো নিজের জন্য করি এবং তার সাথে সেগুলো অ্যানালাইসিস করি, অপশান ওয়াইজ টপিক ওয়াইজ করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর আগে আমি 3টা প্র্যাকটিস সেট শেয়ার করেছি, জিকে এবং ইংরেজির ওপরে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এবং এরপরে এই চ্যানেলে ম্যাথ এবং জিআইয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করা হবে। তবে জিকে এবং ইংরেজি এই দুটো আসবে বেশ অনেকগুলোই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট সম্পর্কে, যে কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়। ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়েছিল কিন্তু 28শে জানুয়ারি 1950 সালে। খুব ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন। তাহলে কত সালে চালু হয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট? চালু হয়েছিল 28শে জানুয়ারি 1950 সালে। এবারে সুপ্রিম কোর্ট রিলেটেড আমাদের বেশ কিছু ইনফরমেশান যেগুলো আমাদের জানার দরকার হয়। যেমন প্রথমে আমাদের কি নাম ছিল? প্রথমে নাম ছিল ইম্পেরিয়াল কোর্ট 1774। প্রথমে ইম্পেরিয়াল কোর্ট নাম ছিল, তারপরে সেটা হলো হচ্ছে ফেডারেল কোর্ট। এবার এই ইম্পেরিয়াল কোর্টটা কবে তৈরি হয়েছিল? 1774। এবার কোন অ্যাক্টের দ্বারা? রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা, 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ইম্পেরিয়াল কোর্ট 1774 সালে কলকাতায় প্রথম তৈরি হয়েছিল। এবং এর চিফ জাস্টিস প্রথম কে ছিলেন? স্যার এলিজা ইমফে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তারপরে তো ইম্পেরিয়াল কোর্ট চললো কতদিন? 1862 সালে চললো। তারপরে তো হাইকোর্ট অ্যাক্ট 1861 1861 দ্বারা কলকাতায় হাইকোর্ট তৈরি হলো। তারপরে ইম্পেরিয়াল কোর্টের ফাংশন বন্ধ হয়ে তারপরে আমাদের হাইকোর্ট চললো। এবার তারপরে আসলো আমাদের ফেডারেল কোর্ট। তো ফেডারেল কোর্ট কবে তৈরি হয়েছে? 1937 সালে ফেডারেল কোর্ট তৈরি হয়েছে। এবার কোন অ্যাক্টের দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাক্টের দ্বারা ফেডারেল কোর্ট তৈরি হয়েছে 1937 সালে। খুব ইম্পর্ট্যান্ট এটা একটা কোয়েশ্চেন হলো আমাদের। তারপরে আমরা আসবো সুপ্রিম কোর্টের এই জার্নিতে। এবার সুপ্রিম কোর্ট তো তৈরি হলো, আমি বললাম যে এটা তৈরি হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1950-এ, যেদিন কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স, ভারতের কনস্টিটিউশন যেদিন কার্যকরী হয়েছিল, ঠিক সেই দিনই আমাদের সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়েছিল বা চালু হয়েছিল, বা বলতে পারি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার যদি বলা চালু হওয়া বা ইনগারেট বা ফার্স্ট সেশন কবে হয়েছিল? সুপ্রিম কোর্টের ফার্স্ট সেশন হয়েছিল বলতে গেলে আমাদের হবে হচ্ছে, যেটা কোয়েশ্চেনের আনসারে রয়েছে, 28শে জানুয়ারি 1950-এ আমাদের সুপ্রিম কোর্টের যে ফার্স্ট সেশন হয়েছিল বা ইনগারেট হয়েছিল। তো ফার্স্ট চিফ জাস্টিসকে, সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কিন্তু ছিলেন জাস্টিস এইচ.জে. কানাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন। এছাড়াও কত নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট তৈরি হলো? আর্টিকেল 124 অনুযায়ী। এবং সুপ্রিম কোর্টকে আমাদের বলা হয় কিন্তু আলটিমেটলি ইন্টারপ্রিটার অফ কনস্টিটিউশন বা গার্জিয়ান অফ কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট এটা একটা টপিক, তোমরা দেখে নেবে। এবং বর্তমান সুপ্রিম কোর্টের স্ট্রেংথ বলতে গেলে 34, একজন চিফ জাস্টিস তার সাথে 33 জন জাজেস। তো ওই চিফ জাস্টিস বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটু ঝালাই হয়ে যাবে। এবার নেক্সটে আমরা কি আসবো হচ্ছে মাজুলি দ্বীপ সম্পর্কে। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদী আসামে অবস্থিত হলো। এইবারে আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কিছু জানবো। ব্রহ্মপুত্র নদী কোথায় কোথায় ফ্লো করেছে? তিব্বত, ইন্ডিয়া, বাংলাদেশ। কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে। হওয়ার পরে সেটা তিব্বত, ইন্ডিয়া এবং বাংলাদেশে ফ্লো করেছে। তাহলে তিব্বতে কী নামে পরিচিত? তিব্বতে সেটা কিন্তু আমাদের সাংপো, ইয়ারলুং সাংপো নামে পরিচিত। তারপর ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, তারপর বাংলাদেশে যমুনা নামে। তো খুব ইম্পর্টেন্ট এটা একটা টপিক হলো ব্রহ্মপুত্র চেমায়াংদুং গ্লেসিয়ার থেকে বি, তারপরে হচ্ছে চেমায়াংদুং গ্লেসিয়ার, ব্রহ্মপুত্র বি, তারপরে পরের লেটারটা আমাদের কি আসে, তো সেই অনুযায়ী তোমরা মনে রাখতে পারো কিন্তু। তো হলো এবার ব্রহ্মপুত্রের উপনদী সম্পর্কে বলতে গেলে সুবর্ণশিরি, কামেং, ধানসিঁড়ি এগুলো সব ব্রহ্মপুত্রের উপনদী। এছাড়াও রয়েছে তিস্তা, জলঢাকা, তোরসা, বারাক, শঙ্কোষ, রায়ডাক, মানস, এগুলো সব ব্রহ্মপুত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারিজ। এবারে আমরা কিসে আসবো? এবারে আমরা ঠিক চলে যাব মাজুলি দ্বীপ। তো হলো এবারে আমরা আসবো আবার ভারতের কনস্টিটিউশন সম্পর্কে। তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সেটা কত নম্বর শিডিউলে রয়েছে? সেটা এই যে মানে পাওয়ার যে একটা ডিভাইড হয়ে যাচ্ছে, সে পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেই বিষয়টা কত নম্বর শিডিউলে রয়েছে? শিডিউলে রয়েছে 7th শিডিউলে। মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন। তার মানে কি আমাদের কনস্টিটিউশনের সব শিডিউলগুলো ভালো মতো পড়ে নিতে হবে। তো ফার্স্ট শিডিউলে কি রয়েছে? ফার্স্ট শিডিউলে রয়েছে আমাদের যে 28টা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেগুলোর নাম কি এবং টেরিটোরিয়াল এক্সটেন্ট কি, সেগুলো সম্পর্কে রয়েছে ফার্স্ট শিডিউল। দ্বিতীয়তে কী রয়েছে? এমুলমেন্টস, অ্যালায়েন্সেস, তারপর প্রিভিলেজেস, সেগুলো সব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে আরম্ভ করে স্টেট গভর্নর, বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের, তাদের হচ্ছে
রয়েছে তো সেকেন্ড শিডিউলে। তো ষষ্ঠ শিডিউলকে এটিএম স্কোয়ার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এভাবে মনে রাখবে যে এই যে স্টেটগুলো রয়েছে এই স্টেটগুলো অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেট অফ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সেটা সিক্স শিডিউলে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আর সেভেন্থে তো আমরা বললাম যে পাওয়ার ডিভিশন যেটা সেটা রয়েছে, যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টে। তোমরা একটু কমেন্টে জানিও তো যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টে আগে কতগুলো ছিল, প্রেজেন্টলি সাবজেক্ট কতগুলো আছে আর আগে কতগুলো ছিল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এবার তোমরা টোটাল 12টা লিস্ট রয়েছে, এই 12টা লিস্টই কনস্টিটিউশনের কিন্তু পড়ে নেবে। আর আমি যদি কখনো সময় হয় টপিক ওয়াইজ তোমাদের করার চেষ্টা করব। তো খুব ইম্পর্টেন্ট, আগে 8টা ছিল, তারপরে হচ্ছে আরও 4টা অ্যাড হয়েছে শিডিউল। তো 9th যেটা অ্যাড হয়েছে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, সেটা কিন্তু 9th শিডিউল অ্যাড হয়েছে 1951 ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এখানে জমিদারি সিস্টেম অ্যাবলিশনের কথা বলা হয়েছে, ল্যান্ড রিফর্ম রয়েছে। তো এই 12টা শিডিউল তোমরা খুব ভালো মতো পড়ে নেবে এবং তার সাথে দেখে নেওয়ার চেষ্টা করবে। তো এরপরে আমরা আসবে একটা সায়েন্সের কোয়েশ্চেনে। তো আমাদের যেহেতু সব সাবজেক্ট আসবে, হিস্ট্রি, পলিটি, তারপর ইকোনমিক্সের কারেন্ট ডেটাগুলো, সায়েন্স। তো সায়েন্স এবার আমরা দেখে নেবো কম্পিউটার, ইভিএস। ভিনিগারের রাসায়নিক নাম কি? লঘু অ্যাসিডিক অ্যাসিড বা ডাইলিউট অ্যাসিডিক অ্যাসিড। তো অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? CH3CH। খুব ইম্পর্টেন্ট, এটা একটা কোয়েশ্চেন, WBCS আসা কোয়েশ্চেন। এবার কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা কিছু ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড মানে কত? 10⁻⁻9 সেকেন্ড। ন্যানো মানে 9, এভাবে মনে রাখবে। পিকো মানে 10⁻12, মিলি মানে 10⁻3, আর মাইক্রো মানে 10⁻6। আর গুপ্ত বংশের যে উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সমুদ্রগুপ্তের পরে কে ছিলেন। সমুদ্রগুপ্তের পরে ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত টু। তো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে সমুদ্রগুপ্তের পরে ছিলেন চন্দ্রগুপ্ত টু। তোমরা আশা করি এটা জানো, কারণ এটা হিস্ট্রির একটা বেসিক কোয়েশ্চেন। এবারে আমরা জেনে নেব গুপ্ত সম্রাটদের সম্পর্কে কিছু, কিংবা গুপ্ত বংশের প্রতিষ্ঠা থাকে, সেটা যদি বলা হয় প্রতিষ্ঠা থাকে, তখন আমাদের চলে আসবে কোথায়? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এবার শ্রীগুপ্ত তো হলো, তারপর ধীরে ধীরে আসবে হচ্ছে শ্রীগুপ্ত, তারপরে চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, বিষ্ণুগুপ্ত, কৃষ্ণগুপ্ত, জীবিতগুপ্ত। এবং পরপর ক্রোনোলজি ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট রুলাররা হচ্ছে গুপ্ত ডাইনেস্টির রুলার বা শাসকরা। তো এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো এখানকার আনসার। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বলতে গেলে যে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সকারি বা বিক্রমাদিত্য টাইটেলটা কী ছিল? চন্দ্রগুপ্ত 2 এরই ছিল, এবং ওনার সময় ওনার কোর্টেই ফাহিরেন এসেছিলেন। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ফাহিরেন কার কোর্টে এসেছিলেন? উনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোর্টে। এবার নবরত্নও ছিল চন্দ্রগুপ্ত 2 এর কোর্টে, মানে 9 জুয়েলস প্রেজেন্ট ছিলেন। তো তার মধ্যে কালিদাস ছিলেন, শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত। এছাড়া অমর সিংহা, ধন্বন্তরী, বরাহ মিহির, ওনারা সকলেই গুপ্ত ডাইনেস্টিতে ছিলেন। হলো এরপরে আমাদের বিষ্ণুগুপ্ত সম্পর্কে খুব একটা জানতে হয় না, এবং প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে হয় যে তিনি গুপ্ত এরায় প্রতিষ্ঠিত করেছিলেন 319 থেকে 320-তে এডিতে। এবং তার সাথে আরেকটা বিষয় জানতে হয় যে তিনি প্রথম কিন্তু মহারাজা ধীরাজ টাইটেলটা নিয়েছিলেন, এবং তিনি ম্যারি করেছিলেন বা বিবাহ করেছিলেন লিচ্ছবি প্রিন্সেস কুমারা দেবীকে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবং তিনি ইস্যু করেছিলেন চন্দ্রগুপ্ত কুমারা দেবীর টাইপ অফ কয়েন্স। এইবারে স্কন্দগুপ্ত সম্পর্কে তো খুব ইম্পর্টেন্ট, বিশেষ আশা করছেন যে কে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত, এবং ওনাকে এর জন্য সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা বলা হয়। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ তো হিস্ট্রিতে ভীষণ ফেমাস। কবে হয়েছে? 22শে অক্টোবর 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছে। এবার কার কার মধ্যে হয়েছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার সাথে ইন্ডিয়ারদের। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে সময় কে ছিলেন, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া তরফ থেকে কে ছিলেন? ছিলেন হচ্ছে মেজর হেক্টর মুন্ডো। খুব ইম্পর্টেন্ট, হেক্টর মুন্ডো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিলেন। তার সাথে ইন্ডিয়ার তরফ থেকে কে ছিলেন? মীর কাসিম বাংলার নবাব ছিলেন। মীর কাসিম, অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা, এবং দিল্লির সম্রাট ছিলেন শাহ আলম টু। ওনাদের মধ্যে এনাদের তিনজনের একটা গ্রুপ ছিল, আর এদিকে ছিল হেক্টর মুন্ডো ব্রিটিশের হয়ে। তো এই বক্সারের যুদ্ধ হলো, সেখানে ব্রিটিশই কিন্তু জয়লাভ করলো, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এলাহাবাদের সন্ধি থেকে আরম্ভ করে আরও অনেক কিছু হলো 1765 সালে। এই জায়গাটা তোমরা খুব ভালো মতো দেখবে। এবার দামোদর ভ্যালি কর্পোরেশন কি? এটা এর আগের দিন এই রিলেটেড একটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো এই কোয়েশ্চেনটা আবার এসেছে। ডিভিসি কি? ডিভিসি হলো ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড রাজ্যগুলোর মধ্যে একটা প্রতিনিধিত্বমূলক সংস্থা। এটা কিন্তু WBCS আসা কোয়েশ্চেন। এবং ডিভিসি যেটা, এটার ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কবে তৈরি হয়? 1948। কেন এই সালটা ইম্পর্টেন্ট? তার কারণ হলো হচ্ছে ফার্স্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট হলো ডিভিসি। এবার কার মডেলে তৈরি হয়েছে? TVA, টেনিস ভ্যালি অথরিটি ইন USA, তার মডেলে তৈরি হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এবার নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে হ্যাম্বলডন ক্লাব। আমি যখন পরীক্ষাটা দিই এই কোয়েশ্চেনটা আমার অজানা ছিল। সেটা কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য হ্যাম্বলডন ক্লাব? সেটা ক্রিকেটের জন্য দায়ী। ক্রিকেট খেলার ম্যাচটা আয়োজন করে। তো ক্র্যাডেল অফ ক্রিকেটও বলা হয়। এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এই ক্লাব যেটা ক্রিকেটটাকে আয়োজন করে আর কি।
তো এরপরে আসবে সম্প্রতি 2025 সালে নতুন জিএসটি অনুযায়ী নিচের কোন পণ্য 5% রেট ধার্য করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এটা একটা, যদি আমরা বলি যে কারেন্ট টপিক, তো কারেন্ট টপিক রিলেটেড বা ইকোনমিক্সে যেহেতু কারেন্ট টপিক আসে, সেই কারেন্ট টপিক রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা 5% দৈনন্দিন ব্যক্তিগত যে মানে প্রয়োজনীয় এসেনশিয়াল যে গুডসগুলো রয়েছে, যেমন সাবান, শ্যাম্পু, তো 3টা স্ল্যাব রয়েছে সেপ্টেম্বর 2025-এর ডেটা অনুযায়ী। জিএসটি 2.0 ট্যাক্স স্ল্যাবগুলো 5%, 18% এবং 40%। 5% কিসের জন্য? এসেনশিয়াল গুডস। এসেনশিয়াল মানে কোনগুলো? যেমন ফুড আইটেমস যেগুলো আমরা খাই, তার মেডিসিন যেগুলো ওষুধপত্র, মিল্ক প্রোডাক্টস, তারপর ইলেকট্রিক ভেহিকেলস, যেগুলো খুব দরকারি এসেনশিয়াল গুডস, সেখানে কম জিএসটি দেওয়া হচ্ছে, 5% নেওয়া হবে। এছাড়া 18% কি স্ট্যান্ডার্ড গুডস, যেগুলো একটু স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? যেমন তুমি ধরো ইলেকট্রনিক্সের বিভিন্ন কিছু এসি, ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে যখন কিনবে তুমি রেফ্রিজারেটার, তার মানে তুমি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে বিলং করো, তারাই তো এগুলো কিনবে। তার জন্য হচ্ছে 18% স্ট্যান্ডার্ড গুডস। এবার 40% কি লাক্সারি বা সিন গুডস, যেগুলো ভালো না বা আমাদের খুব লাক্সারির জন্য ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বেশি জিএসটি দেওয়া। 40 টোবাকো প্রোডাক্টসগুলো। এইবারে নেক্সট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। এই কোয়েশ্চেনগুলো একবারে বলাটা মানে এবং করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, তোমাদের জন্য দেখাটাও প্রবলেম এবং আমার জন্য একবারে করাটাও ভীষণ প্রবলেম হয়ে যায়, তবুও আমি চেষ্টা করি। তো এবার এই নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? তো গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন। তাহলে গ্রিনহাউস গ্যাস কোনগুলো বা মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিনহাউস গ্যাস কোনটা? এটা কিন্তু একটা পরীক্ষায় এবং বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন, যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিনহাউস গ্যাস বলে তখন সেক্ষেত্রে ওয়াটার ভেপার হয়ে যাবে। এবং তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো তো রয়েছে। গ্রিনহাউস গ্যাসগুলো কি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, তোর জন্য আমাদের অনেক অনেক বেশি গাছ লাগাতে হবে। এবার তাজমহলের ক্ষতি করার জন্য প্রধানত দায়ী গ্যাস কোনগুলো? তাজমহলের ক্ষতি কী করে? সালফার ডাইঅক্সাইড। ছোটোবেলায় আমরা পড়ে এসেছি অ্যাসিড রেন ঘটায়। তাজমহল মানে কি? মার্বেল। মার্বেল মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট কী করে? সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড রিয়াকশান করছে, এদিকে তো অ্যাসিড রেন রয়েছে, অ্যাসিড বৃষ্টি, তো সেগুলো করে ক্যালসিয়াম সালফেট তৈরি করছে। এই যে ক্যালসিয়াম সালফেট তৈরি করছে, এছাড়া আরও অনেক কিছুই তৈরি করছে, তো তার জন্য ইয়েলো কালার হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তো তার জন্য সালফার ডাইঅক্সাইড হলো দায়ী তাজমহলের ক্ষতি করার জন্য। খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু এটা কোয়েশ্চেনে। এবারে নেক্সট আমরা যাব কোয়েশ্চেনে, সেটা হচ্ছে ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্নি কি? অগ্নি একটা আমরা জানি যে এটি একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, এবং এটা ডেভেলপ কে করেছে? এটা ডেভেলপ করেছে ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে ডিআরডিও ডে কবে কবে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার কোথায় এবং এর বর্তমানে মেন হেড কে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড দিলাম। তো ইসরোর পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের প্রধান গুরুত্ব কী? কী গুরুত্ব? ছোটো থেকে মাঝারি আকারের দূর সংবেদনশীল বা রিমোট সেন্সিং উপগ্রহ, সেগুলোকে উৎক্ষেপণ করা। এবার আসতে পারে পিএসএলভির ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কবে তৈরি হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা তৈরি হয়েছে 15ই আগস্ট 1969। খুব ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। এবার ইসরোর হেড কে? তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব ভালো মতো পড়ে নেবে। তোমরা আমাকে জানাবে বর্তমানে ইসরোর হেড কে রয়েছে। তো আমার এই চ্যানেলটা কিন্তু শুধু আমি একা বলে যাব সেজন্য নয়, এই চ্যানেলটা আসলে আমরা সকলে একসাথে মিলে পড়বো। আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট, এবং আমি বেশ কয়েক বছর ধরে এই কম্পিটিটিভ ফিল্ডে রয়েছি, তার জন্য অনেকের থেকে হয়তো এক্সপিরিয়েন্সটা একটু বেশি, আবার অনেকের থেকে কমও। তাই আমি চেষ্টা করি আলোচনা করার, কোনো মিস্টেক হলে তোমরা সেটা ধরিয়ে দেবে এবং তার সাথে যে কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো আলোচনা করবে, কিংবা এই যেগুলো আলোচনা হচ্ছে সেই টপিক রিলেটেড বেশ কিছু এক্সট্রা ইনফরমেশান জানাবে, যাতে এই চ্যানেলে আমি এবং আমার সকল বন্ধুরাই জানতে পারে। নেক্সট, বিহুর যে নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? বিহু হচ্ছে অসম। আমরা সকলে জানি 3 রকমের বিহু রয়েছে, এবং এই যে নৃত্যগুলো বা ডান্সগুলো, এগুলো কিন্তু আমাদের ম্যাপ ধরে ধরে পড়তে হবে। আমার এই চ্যানেলে ম্যাপ ধরে ধরে জিওগ্রাফির অনেক টপিক রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো শর্টে, আশা করি উপকৃত হবে। এরপরে আমি যখন আবার WBCS-এর জন্য শেয়ার করব পড়া, তখন ওগুলো শেয়ার করব যখন নিজে পড়বো আরও ভালো মতো। তো পাঞ্জাবে কি? পাঞ্জাবের ভাংড়া ডান্স আমরা সকলেই জানি। এছাড়া গিদ্দা ডান্স, এটাও পাঞ্জাবের। তামিলনাড়ুর কি? তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। খুব খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ওল্ডেস্ট। এছাড়া রাজস্থানের ঘুমার রাজস্থানে, এছাড়া কালবেলিয়া রাজস্থানে। খুব ইম্পর্ট্যান্ট এই ডান্সগুলো কিন্তু। এবার মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বর্তমানে কতদিন বলতে আমাদের 26 সপ্তাহ ছুটি রয়েছে। তো ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী 26 সপ্তাহ বা 6.5 মাস ছুটি রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে। এবার থার্ড চাইল্ডের ক্ষেত্রে সেটা কিন্তু আরও কমে যাবে, অ্যাডপশনের ক্ষেত্রেও আরও কম হবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং এটা জানা দরকার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। নতুন শিক্ষানীতি NEP ন্যাশনাল এডুকেশন পলিসি কাঠামোতে প্রযুক্তি বা প্রস্তুতিমূলক পর্যায়, যেটাকে বলা হয় প্রিপারেটরি স্টেজ, সেটা কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? তাহলে আমাদের 10+2 এই কাঠামোটা উঠে গিয়ে হয়েছে কি 5-3-3
4 এই কাঠামোটা হয়েছে, এটাও আসে। তো প্রিপারেটরি স্টেজ কোনটা? এখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত সেটাকে বলা হয় প্রিপারেটরি স্টেজ, যেখানে মানে বয়স থাকে 8 থেকে 11 বছর। তাহলে প্রথমে যেটা আছে ক্লাস 1 to 2, সেটার মধ্যে প্রথমে বেসিক, অঙ্গনারী, এগুলো ক্লাস 1 to 2 এই সবগুলোই রয়েছে আমাদের মানে বেসিক ফাউন্ডেশনালের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে প্রিপারেটরি লাস্ট 3, মানে তোমার ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। তারপর আবার হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত এই 3টা ক্লাস কি রয়েছে, মিডিল পর্যায়ে রয়েছে। এরপরে সেকেন্ডারি পর্যায়ে রয়েছে ক্লাস 9 থেকে 12। এটা কিন্তু পড়তে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসির উপর তোমরা বিশেষ করে ফোকাস করবে, কারণ এটা কিন্তু আমাদের সিলেবাসে এক্সট্রা করে বলা রয়েছে, যেটা বিসিএস কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অতটা ফোকাস করে না। এবার নেক্সট 2025 সালে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ীকে? বিজয়ী বলতে জর্জ রাসেল। তিনি কোথা থেকে বিলং করেন? তিনি ইউকে থেকে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বিগত এক বছর মানে 2025-এর এবং 2026-এর এই শুরুর দিকের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে। তাহলে 2025 সালে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ীকে? সেটা হচ্ছে জর্জ রাসেল। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার কিন্তু প্রথম দিকে জানা ছিল না, গেস করছিলাম। 4 সেপ্টেম্বর 2025 প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি কোন দেশের বাসিন্দা ছিলেন? ফ্যাশন ডিজাইনার ছিলেন। তিনি কোথায় মারা গেছেন? মিলান, ইতালিতে মারা গেছেন। তাই তিনি কোথাকার বাসিন্দা? তিনি কিন্তু ইতালির বাসিন্দা ছিলেন। এবং আরমানি যে ব্যান্ড, সেই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আরমানি ইতালি, এভাবে মনে রাখতে পারে। এবার 29শে আগস্ট ভারত কোন দেশকে পরাজিত করে 2025 সালে সাফ অনূর্ধ্ব 17 বা আন্ডার 17 মহিলাদের ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে? এটা হয়েছে কোথায়? থিম্পু, ভুটান। এবং কাদের পরাজিত করেছে? নেপালকে পরাজিত করে ভারত জিতেছে। তো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। দেখো এখানে বেশ কয়েকটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হয়। এটা ইকোনমিক্স রেডের। তাহলে আমরা লাস্ট যে পরপর 3টা কোশ্চেন দেখলাম সেটা কারেন্ট অ্যাফেয়ার্স। এই 20টা প্রশ্নের মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, সায়েন্স, কম্পিউটার, ইভিএস, এখানে ইভিএসের কোশ্চেনও কিন্তু রয়েছে, এই যে অ্যাসিড রেন রিলেটেড, মানে সমস্ত কিছু স্ট্যাটিক, জিকে, স্পোর্টস সব কিছুকে কভার করা রয়েছে। ওর জন্য আমার এই প্র্যাকটিস সেটটা এত ভালো লাগে, যে কারণ কি, এই যে লীলা রয়ের এই প্র্যাকটিস সেটটা এসএসসির গ্রুপ সি, মানে এখানে যা সিলেবাসে যা রয়েছে সেই প্রত্যেকটা টপিক থেকে ওরা চেষ্টা করে একটা দুটো করে কোয়েশ্চেন কভার করার। তো একদম কিন্তু পরীক্ষা যেরকমভাবে আসা উচিত সেইভাবেই এরা এটাকে ফোকাস করে। তার জন্য এইরকম যদি আমরা এই বই থেকে মক টেস্ট দিতে পারি, কিংবা অন্য যে কোনো বই তোমরা কিনে নিতে পারো, প্রতিদিন যদি একটা করে রেগুলার মক দিই এবং অ্যানালাইসিস করি, অথবা অল্টারনেট ডেতে একদিন মক দিলাম মানে একদিন অ্যানালাইসিস করলাম, সপ্তাহে অন্তত 3টে করে এখন দিতে পারি, পরীক্ষার আগে 10-12টা মক যদি আমরা খুব ভালো মতো কমপ্লিট করতে পারি, আমি এই চ্যানেলে চেষ্টা করবো তোমাদের 10-12টা মক কমপ্লিট করার, পুরো ইংরেজি, জিকে, এই দুটো স্পেশালি, এবং তার সাথে সাথে ম্যাথ জিআই পরে চেষ্টা করব। তো তাহলে কি তোমরা অনেক বেশি কনফিডেন্ট পাবে, এবং পরীক্ষার হলে গিয়ে তখন তোমাদের মানে খুব ইজি লাগবে বিষয়টা। তোমরা ওএমআরে গোল করে করে ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। আগে বইটা কিনবে, কেনার পরে নিজেরা পরীক্ষা দিবে। এই বইটা যদি কেনো, নিজেরা পরীক্ষা দিবে, দেওয়ার পরে আনসার, বইয়ের পেছনের দিকে আনসারটা দেওয়া রয়েছে কিছুটা শর্টে, তো সেটা দেখে তোমরা আগে কারেকশান করে নিয়ে তারপরে অপশান ধরে ধরে অ্যানালাইসিস করলে, কিংবা আমার এই ভিডিওটা দেখলে, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে এই সময়, এই আর 1 মাস সময়ের মধ্যে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে আমি আবার এটারই 20টা তো কোয়েশ্চেন, জিকের কোয়েশ্চেন কভার করলাম, এরপরে আমি আবার চেষ্টা করবো এই 10টা ইংরেজির কোয়েশ্চেনও কভার করা। তো আজকের মতো এই ভিডিওটা এটুকুই। ধন্যবাদ।